নমস্কার। আজ আমাদের বিষয় দেশাত্মবোধ এবং শান্তি। ভারতবর্ষ এক অপ্রতিম দেশ এবং এই মুহূর্তে আমরা অমৃতকালে দাঁড়িয়ে রয়েছি। সেই সময় সারা বিশ্বময় ভারতের যে ব্যাপ্তি আছে তা ছড়িয়ে গেছে। দেশাত্মবোধের প্রশ্ন যখন আসে বা বিশ্ব শান্তির যখন প্রশ্ন আসে, তখন ইতিমধ্যেই আমরা দেখেছি যে সারা বিশ্বজুড়ে বিভিন্ন জায়গাতে কিছু টার্বুলেন্স আমরা দেখেছি, বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে, এবং ভারতবর্ষ সত্যিই সে সময় এক শান্তির বার্তা, শান্তির ধ্বজা তুলে ভারত এক বিশ্বগুরুর যে স্থান রয়েছে সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। এক দার্শনিক নেতৃত্ব নিয়েছে ভারতবর্ষ। দেশাত্মবোধ, আমাদের যেমন বিভিন্ন আবেগ থাকে, করুণা, রাগ, আনন্দ, তার মতোই কি মৌলিক কোনো ভাবনা, তা সম্পর্কে জেনে নেব। আমাদের আজ বিশেষ অতিথি শ্রী সঞ্জয় কর, উনি নাট্যশিল্পী, নাট্যকর্মী এবং বহু বছর ধরে কচিকাঁচাদের সাথে, এমনকি বিশিষ্ট যারা শিল্পী রয়েছে তাদের সাথে উনি কাজ করেছেন এবং আমাদের রাজ্যকে, আমাদের রাজ্যের যে নাটক রয়েছে বা নাট্য জগৎ রয়েছে তার প্রতিনিধিত্ব করেছেন তিনি বিশালভাবে। আজ আপনাকে সাথে পেয়ে সত্যি আমরা আনন্দিত। তো আমার এই প্রশ্ন আপনার কাছে যে মৌলিক। হ্যাঁ, আজকের বিষয়টা খুবই, মানে এই মুহূর্তে তো আমি বলবো খুবই প্রাসঙ্গিক, যে দেশাত্মবোধ এবং শান্তি। কারণ আমরা এখন যে মুহূর্তে আছি, যে পরিস্থিতির মধ্যে আছি, একটা বিশেষ পরিস্থিতি আমাদের দেশের জন্যে। দেখো, যেটা হচ্ছে যে আবেগ, তো এটা মানুষের একটা ইনস্টিংক্ট, মানুষের যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতেই আবেগের সৃষ্টি হয় এবং এর ফলে কিছু মানসিক দৈহিক পরিবর্তন ঘটে এবং এটা তাৎক্ষণিক হয়। আমরা কখনো আনন্দিত হই, কখনো ভয় পেয়ে যাই, কখনো আমাদের খুব রাগ হয়, কখনো বিস্মিত হই, কখনো বিরক্ত হই। তাহলে এগুলো যদি আমরা মৌলিক তোমার আবেগের মধ্যে যদি ধরি, দেশপ্রেমটা কিন্তু সেই জাতীয় নয়। এটা হঠাৎ করে যে তোমার মানে ভয় লেগে গেল কিংবা খুব আনন্দ হলো তা তো নয়। এটা একটা স্থায়ী বিষয় এবং এটা তৈরি হয়, আমি বলবো, আমাদের পরিবেশ, আমাদের পরিবার, এই সমস্ত জায়গা থেকে আস্তে আস্তে সেটা তৈরি হয়। যদিও আমরা যদি এটাকে একটা অনুভূতি বলি, ফিলিংস বলি, ইংরেজিতে বললে ফিলিংস আর হচ্ছে ইমোশন। হ্যাঁ, তো এই ফিলিংসটা কিন্তু, অনুভূতিটা কিন্তু তৈরি হয় আবেগ থেকেই। এটাও হৃদয় ঘটিত ব্যাপার, হৃদয় থেকেই তৈরি হচ্ছে। তো কিন্তু এটা হচ্ছে কি, এটা কি স্থায়ী? এটা স্থায়ী, এটা কখনো বেড়ে যায়, কখনো নানা কারণে এটা একটু দমে যায়, এই সমস্ত ঘটনা ঘটে, যেটা ভালোবাসা প্রেমের ক্ষেত্রে, ব্যক্তি প্রেমের ক্ষেত্রে, ব্যক্তি ভালোবাসার ক্ষেত্রেও ঘটে না? আমার মার প্রতি ভালোবাসা, কিন্তু আমার প্রেমিকার প্রতি আমার যে প্রেম, এই সমস্ত কিছুর ক্ষেত্রেই ঘটনাগুলো ঘটে। তো আমি বলবো, এবং এই সমস্তগুলি কিন্তু একটা আমাদের স্থায়ী অনুভূতি। যেভাবে আমার ঠান্ডা লাগার অনুভূতি, আমার গরম লাগার অনুভূতি, এগুলো যেমন একটা স্থায়ী, হ্যাঁ, এটা যেমন আমার বসে গেছে, এটা আমার আমার মনের মধ্যে, ঠিক তেমনি একটা স্থায়ী অনুভূতি। এবং দেশাত্মবোধটা মানেটা কি? মানেটা হচ্ছে যে আমার দেশের প্রতি আমার ভালোবাসা, দেশের প্রতি আমার সম্মান জানানো দেশকে, এবং শেষ হচ্ছে আনুগত্য, দেশের প্রতি একেবারে নিজেকে সমর্পণ করে যে আনুগত্য প্রকাশ, সেই প্রকাশটা করা। আমাদের এই দেশটা হচ্ছে নানা ভাষা, নানা জাতি, নানা পরিধান, বৈচিত্র্যের মধ্যে দেখো, হ্যাঁ, মানে একটা অতুল প্রসাদের সেই গানের যে অংশটা। তো ফলে আমাদের এই দেশে দেশপ্রেমটাও কিন্তু নানাভাবে, নানা জায়গা থেকে, নানা মূর্তিতে, নানা ভাবাবেগে তৈরি হয়েছে। ঠিক একদম, তাই না? আমরা ত্রিপুরাতে একরকম আছি, আমাদের প্রাকৃতিক যে সৌন্দর্য, এটার প্রতি ভালোবাসা, এ দিয়েও আমাদের দেশকে আমরা ভালোবাসছি। আহা, কি সুন্দর আমার দেশ, তাই না? যারা সমুদ্রের কাছে আছেন, যারা পাহাড়ে আছেন কিংবা সমতলে আছেন, নানাভাবে নানা
এই ভারত তো সমুদ্র থেকে পাহাড়ে যাবতীয় যত রকম পৃথিবীর মধ্যে আছে সমস্ত কিছুই রয়েছে ভারত, সমস্ত কিছু ভারতের রয়েছে। ফলে এই দেশপ্রেমটা দেশের প্রতি সেটা একটু একটু করে তৈরি হয়েছে আমাদের মধ্যে, এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, আমাদের সংস্কৃতি, এই সমস্ত কিছুর প্রতি যে আমাদের মমতাবোধ, আমাদের ভালোবাসা, আমি বলবো যে এর থেকেই এই বিষয়টা তৈরি হয়েছে। ফলে একেবারে আবেগের সঙ্গে হয়তো মেলানো যায় না, কিন্তু আবার আবেগকে বাদও দেওয়া যায় না। একদম আবেগকে নিয়েই অনুভূতিটা, কিন্তু একটা স্থায়ী। আমার দেশে কোথাও অমর্যাদা হলে পরে আমরা ক্ষেপে যাই, তাই না? আমরা রেগে যাই। এটা যে কোনো জায়গায় যে খুব বয়সে, সে 80 বছরের বৃদ্ধ হচ্ছে, আর একটা যে বুঝতে পেরেছে মোটামুটি 6-7 বছর, তাদেরও দেখবে তারা দেশ সম্পর্কে খুব কিন্তু তারা কনসিয়াস থাকে। হ্যাঁ, দেশের কোনো রকমের কোনো অপমান তারা সহ্য করবে না। ফলে আমি তো বলবো যে এটাই, এই যে ইতিহাসের প্রতি, সংস্কৃতির প্রতি, প্রকৃতির প্রতি, হ্যাঁ, এটার যে প্রতি যে ভালোবাসাটা, সম্মানটা, আনুগত্যটা, এটাই তো দেশপ্রেম। ঠিক। আপনি খুব সুন্দর একটা কথা বললেন যে রাগ বা ওই কারো প্রতি আক্রমণাত্মক হয়ে ওঠার মতো প্রতিক্রিয়াশীল হয়তো দেশাত্মবোধ নয়, কিন্তু তার সাথে দেশাত্মবোধের মধ্যে একটা খুব ছোঁয়াচে ভাবও রয়েছে, একটা খুব কন্টেজিয়াস ভাবও রয়েছে। আমরা ইতিমধ্যেই আমাদের যে টার্বুলেন্সগুলো আমরা সম্মুখীন হয়েছি, ক্রাইসিসের সম্মুখীন হয়েছি, তার মধ্যে আমরা দেখেছি সমস্ত বর্গের লোক, সমস্ত জাতির লোক, সমস্ত ব্যাকগ্রাউন্ডের লোক একসাথে এসে সমস্বরে দেশের প্রতি তাদের যে ভাব রয়েছে, আবেগ রয়েছে, সেটাকে স্থাপিত করেছেন বা সামনে তুলে এনেছেন। তো সেখানে কিন্তু প্রশ্নটা রয়েই যাচ্ছে যে সেই প্রতিক্রিয়াটা কেন হয় তাহলে? না, এটা ঘটনার পরিপ্রেক্ষিতে হচ্ছে। ধরো তোমার মাকে, আমি আমার মাকে খুব ভালোবাসি, এখন মাকে যদি কেউ, পাশের বাড়ির কেউ বা যে কেউ বাইরের থেকে এসে, সে যদি এসে মাকে কোনোভাবে এসে অপমান করে, এই যে ভালোবাসাটা আছে এটা থেকে তো ক্রোধ তৈরি হবেই। ঠিক, একদম, খুব সুন্দর। হ্যাঁ, এটা তো হবেই, এটা স্বাভাবিক। আর এটা মানুষ বলেই তৈরি হবে। আমি জানি না পশুদের ক্ষেত্রে এটা হয়, পশুদের ক্ষেত্রে কিছু কিছু হয়, ডিফেন্সিভ ব্যাপার থাকে, এটা একটা ডিফেন্সিভ ব্যাপার থাকে, তাদের মধ্যে একটা বিষয় রয়েছে। তো এই যে ব্যাপারটা আর কি, তো এই সময় যদি আমরা নিয়ে আসি, এই বর্তমান পরিপ্রেক্ষিতে, এই যে 22 তারিখে যে পেহেলগাঁওয়ের যে যেটা তৈরি হলো, সন্ত্রাসের যে চরম চিত্রটা, ছবিটা আমরা দেখলাম, আমাদের 26 জন নাগরিককে তারা নির্মমভাবে যে সন্ত্রাসীরা হত্যা করলো, এবং তার ফলশ্রুতিতে আমাদের সমস্ত দেশের মানুষ যেভাবে রেগে উঠলো, ফুঁসে উঠলো, এটার যে সম্মিলিত যে শক্তিটা, এটাই তো আমাদের দেশের শক্তি, এটাই আমাদের সামরিক শক্তি। আমাদের যে বীর যোদ্ধারা এই যে সন্ত্রাসবাদ দমনের জন্য যারা নাকি নিয়োজিত হয়েছেন নানাভাবে, স্থলে জলে অন্তরিক্ষে, তো এই সমস্ত জায়গাতেই কিন্তু তাদের পেছনে কিন্তু একটা আছে, যে আমার দেশের 150 কোটি মানুষ আমার পেছনে রয়েছে, তাদের শ্রদ্ধা, তাদের ভালোবাসাটা আমাদের প্রতি রয়েছে। এবং এই যে সংকল্প আমাদের সব সম্মিলিত মানুষের, যে আমরা সন্ত্রাসটাকে দমন করবই, সে যে চেহারা নিয়ে আসুক না কেন, আমার মনে হয় যে এটা দেশাত্মবোধ থেকেই তৈরি হয়, এবং এই দেশাত্মবোধ বা দেশপ্রেম থেকেই তৈরি হয়। এবং এটাকে দমন করার জন্যে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, যেভাবে ভারত এই যে 9-10 তারিখের যে ঘটনাগুলো ঘটলো এই মাসের, এবং সেখানে যেভাবে 9টা সন্ত্রাসবাদীদের যে আড্ডাগুলো রয়েছে সেগুলোকে নির্মূল করে দিল, তো এর জন্য তো বুঝলে না, দুর্বল দেশ, দুর্বল মানুষের যদি সাপোর্ট থাকতো এটা হয় না। একদম একদম। এবং আরো যেটা বিষয় হচ্ছে যে সমস্ত আমাদের প্রতিনিধি কারা, যাদেরকে ভোট দিয়ে আমরা বিজয়ী করি, একদম, তাই না? সেখানে কোনো জায়গায় হয়তো তারা সরকারে রয়েছেন, আমি হয়তো আরেকজনকে ভোট দিয়েছি যে সরকারে নেই, হ্যাঁ, বিরোধী আসনে রয়েছে, তারাই তো আমাদের প্রতিনিধি, তাদেরই তো আমাদের তারা মানে আমাদের তারা কথা বলবে আমাদের পক্ষ নিয়ে। এই সমস্ত মানুষগুলো কিন্তু তার 10টা সিট যার আছে সংসদে সেও, যার 200টা আছে সেও, যার 300টা আছে সেও, এই সমস্ত মানুষগুলো এক জায়গায় হয়েছে যে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত দাঁড়াবে। এবং এই ভারত দাঁড়াবে মানেই হচ্ছে তারা সাহসটা কোথায় পেয়েছেন,
তাদের মাটিটা কোথায়, তারা যেখানে কাজ করেন, যে মানুষের সেবা করেন, যে এলাকায় থাকেন, সেই এলাকার মানুষগুলো তো তাদেরকে শক্তিটা দিয়েছে। ফলে এই যে সম্মিলিত শক্তি, এই যে সম্মিলিত সংকল্প আমাদের, যে আমরা সন্ত্রাসবাদকে দমন করব, আমার মনে হয় এটাই আমাদের যারা দেশ পরিচালনা করছেন তাদেরকে যেমনভাবে শক্তি দিচ্ছে, একইভাবে আমাদের যে যোদ্ধারা, সৈনিকরা রয়েছেন সীমান্তে যারা যুদ্ধ করছেন, তাদেরকেও একইভাবে তাদেরকে মানে শক্তিটা যোগাচ্ছে। ঠিক ঠিক ঠিক। এই যে আপনি বললেন যে একটা এলাকায় যে লোকজনেরা থাকেন বা জনগণ থাকেন, তাদের সশক্তিকরণই যারা কেন্দ্রে রয়েছেন বা যারা প্রতিনিধিত্ব করছেন, তারা সেই বার্তাটা প্রতিফলন করছেন। ঠিক সেভাবেই চেইন রিয়াকশনের যেই ধারাটা রয়েছে তার একদম মূলে কিন্তু রয়েছে যারা যুবক রয়েছে বা যারা কিশোর রয়েছে, তাদের মধ্যে আপনি বললেন একটা ৫-৬ বছরের বাচ্চার মধ্যেও দেশাত্মবোধ দেখা যায়, যেটা খুব সত্যি কথা। একটা ছোট্ট শিশুও বোঝে যে তার দেশ তার কাছে কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ। মানে শিশু অবস্থা থেকেই সে জাতীয় সঙ্গীত শুনছে, স্কুলের থেকে দাঁড়িয়ে এটা সময় আমাকে এই গান করতে হবে, এটা হচ্ছে আমাদের দেশের প্রতীক, হ্যাঁ আমাদের পতাকা, হ্যাঁ এটাকে অসম্মান না করে, এটা হচ্ছে আমার দেশের প্রতীক। এই যে সমস্ত বিষয়গুলো আমরা ছোটবেলা থেকে তাদের মনের মধ্যে, আমি বলবো যে এটার পরিবারের অনেক দায়িত্ব রয়েছে, স্কুলগুলোর দায়িত্ব রয়েছে, সেখানে এগুলো যেভাবে শেখানো হচ্ছে, এর থেকে আস্তে আস্তে তারা ওইভাবে এই যে চেতনাটা, এই যে ভাবাবেগটা, এটার সঙ্গে পরিচিত হয়ে যায়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী দিনে আমাদের ভারত, আমি এই এক্সাম্পলটা দিয়েই বলছি যে ইতিমধ্যে পেহেলগামের পরে ভারতের যে সার্জিক্যাল স্ট্রাইকটা ছিল, খুব কড়া বার্তা ভারত দিয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে। হ্যাঁ, শুধুমাত্র কোনো পাকিস্তান দেশ হিসেবে পাকিস্তানের দেশটা ইজ নট দি মেইন থিং, আমাদের মূল হচ্ছে যে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং পুরো পৃথিবীকে একটা, এবং সন্ত্রাসের সঙ্গে যুক্ত হচ্ছে শান্তি, এটার অপোজিটে রয়েছে শান্তি। হ্যাঁ, আমরা আমাদের দেশ, আমি তোমাকে বোধহয় ইন্টারাপ্ট করলাম এই কারণে করছি আমি, যে এই আমাদের হচ্ছে গৌতম বুদ্ধর দেশ, তাই না? ঠিক। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সমস্ত মানুষেরা এখানে রয়েছেন, এবং এই যে গৌতম বুদ্ধের অহিংসার যে ধর্ম, সেই ধর্ম আমরা পালন করে আসছি সেই স্বাধীনতার পর থেকে। কিন্তু আমরা একই সঙ্গে আমরা এটাও বোঝাতে চাই যে অহিংসা আমাদের শান্তির জন্যে, এবং এই শান্তিতে যদি কেউ ব্যাঘাত ঘটায়, সন্ত্রাস তৈরি করে, তাহলে সেখানে অস্ত্র নিতে আমাদের কোনো রকমের আমরা দ্বিধা করব না। সেটা আমাদের শিক্ষা দিয়েছে আমাদের মহাভারত, আমাদের রামায়ণ, এই সমস্ত যে ধর্মীয় গ্রন্থগুলি আমাদের রয়েছে, সব জায়গাতে কিন্তু যে ধর্ম প্রতিষ্ঠার জন্যে, নিজেদের শান্তি প্রতিষ্ঠার জন্যে প্রয়োজনে অস্ত্র নিতেই হবে। ঠিক ঠিক। এবং এই গৌতম বুদ্ধের কথা বললেন, ইতিমধ্যে বুদ্ধ পূর্ণিমাও গেছে, এবং সেদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষকে এই বার্তাটাই দিয়েছিলেন, গৌতম বুদ্ধের কথা উল্লেখ করেছেন। তো এই যে সংযমের মধ্যে, রিস্ট্রেন্টের মধ্যে যে শক্তি বা সুযোগে, মানে এই যে একটা দুর্ভাগ্যজনক ঘটনা হলো, সেই সময় ভারতের একটা প্রতিক্রিয়া, এবং খুব তীব্র প্রতিক্রিয়া এবং খুব মেজার্ড প্রতিক্রিয়া, এই যে মেজার্ড পদক্ষেপ ভারত সরকার নিচ্ছে, এই সংযত মনোভাব আমাদের আগামী প্রজন্মে তার প্রতিফলন কিভাবে ডেভেলপড হচ্ছে? কারণ আপনি অনেক কিশোর শিশুদের সাথে কাজ করেন, তাদের মধ্যেও কি এই সংযতভাবে ভারতবর্ষের ভালো বোঝার যে ব্যাপারটা, সেটা কি তাদের মধ্যে কাল্টিভেট হচ্ছে? দেখো, এখানে কিন্তু একটুখানি মানে অন্য আলোচনা যেতে হবে আমাদের। হ্যাঁ, সেটা হচ্ছে এখন একদম এই সময়টাতে আমরা যে সমাজ ব্যবস্থায় রয়েছি, যেখানে আমাদের পরিবারগুলো রয়েছে, সেখানে হচ্ছে ইউনিট ফ্যামিলি, প্রত্যেক মানে ফ্যামিলিতে একটা বা দুটো সন্তান, এবং আমাদের সমস্ত ফোকাস হচ্ছে এদেরকে প্রতিষ্ঠা করা, এদের ভবিষ্যৎকে নিরাপত্তা দেওয়া, এবং সেখানে আমরা আমাদের এটা হচ্ছে পড়াশোনার উপরে আমরা ভয়ঙ্কর রকমে আমরা তাদেরকে চাপ দিচ্ছি, স্কুল থেকে আরম্ভ করে আমাদের পরিবার থেকে, বাবা মা থেকে আরম্ভ করে সবাই। এবং এই যে অসম্ভব রকমের চাপের ফলে, হ্যাঁ, আমি তোমাকে খুব রিসেন্ট একটা ঘটনা বলি। আমাদের একটা কাজের জন্য আমরা একটা মেয়েকে বলেছিলাম, আমাদের একটু একটা দেখতে যেতে ভালো এরকম একটা মেয়ের প্রয়োজন ছিল। তো তখন তার
মানে গার্জিয়ানকে বলা হলো আর কি, তখন তাদের কাছে কিন্তু বিষয়টা এমনভাবে হলো না না মেয়েটাকে বলা হলো যে না এই সমস্ত ফালতু ব্যাপারে গিয়ে লাভ নেই। তো ফলে এই যে আমাদের সংস্কৃতির যে চর্চা, বা ধরো একটা স্কুলের মধ্যে যা আমাদের যে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন, হ্যাঁ, আমাদের প্রজাতন্ত্র দিবসে স্কুলে যাওয়া, কজন গার্জিয়ান তার ছেলে মেয়েকে স্বাধীনতা দিবসে ছুটি হিসেবে বাড়িতে কাটায়? প্রজাতন্ত্র দিবসে এটাকে বাড়িতে বসে থাকা, আজকে তো স্কুল ছুটি, এটা একদম পরিষ্কার দেখবে সবাই বলছে ঠিক ঠিক যে স্কুলে গিয়ে কি লাভ। তো এই জায়গাগুলো কিন্তু এটা হচ্ছে অতিরিক্ত আমাদের স্বার্থপরতা থেকে এগুলো তৈরি হচ্ছে, যে বন্ধু বান্ধবের কিছু প্রয়োজন নেই, কারোর সঙ্গে কিছু শেয়ার করবে না, তুমি নিয়ে নোটস পেয়েছো, এটা তোমারই একমাত্র টাকা দিয়ে কেনা হচ্ছে এটা। এবং এই যে একটা স্বার্থপরতা, কিন্তু দেশাত্মপ্রেমটা, দেশাত্মবোধটা হচ্ছে জাস্ট এটার অপোজিট। একদম সত্যি কথা, তাই না? অনেক মানুষকে, সারা দেশবাসীকে ভালোবাসা, হ্যাঁ, তাদের সুখে দুঃখে, দেশের অগ্রগতিতে উন্নতিতে আনন্দিত হওয়া, আবার কোনো দুর্যোগে, সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক, সামরিক দুর্যোগ হোক, সেই সমস্ত দুর্যোগে নিজের ভেতরে ভেতরে সেটাকে কিভাবে করা যায়, যেখানে আমার সুযোগ রয়েছে সেই সুযোগে অংশগ্রহণ করা, ছাত্রীরা অংশগ্রহণ করতে পারে। তো সেই জায়গাগুলোতে আমার মনে হয় আমাদের ত্রুটি আছে। মানে ব্যবস্থাটাই এখন এমন হয়ে গেছে আর কি, কেউ আর এই পরিবারের বাইরে কেউ বাচ্চাদের তাকাতে, গণ্ডির বাইরে কেউ কাউকে বাইরে বোঝাতে চাইছে না। খুব আনফরচুনেট ব্যাপার, কিন্তু বুঝতে পারলে তো। কিন্তু তার পাশাপাশি স্কুলেগুলোতে এনসিসি রয়েছে, এনএসএস, ওই যে জাতীয় সেবা প্রকল্প, এগুলো রয়েছে। এগুলো দিয়ে কিন্তু তবুও একটুখানি সংযোগ ঘটানোর চেষ্টা হচ্ছে, কিন্তু এগুলো দিয়ে যে ছাত্রছাত্রীরা খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তা নয়। হ্যাঁ, করে ওই প্রেশার দেওয়া হয়, এই যা না গেলে পরে মার্কস দেবো না, এই সেই বলে টলে সেখানে তারা হয়তো অংশগ্রহণ করে। এর থেকেও একটা দেশের মানুষের জন্য, দেশের জন্য, প্রকৃতির জন্য, দেশের মাটির জন্য একটা ভালোবাসা জন্মায়। তো আমি বলছি যেটা, এটা খুব ইম্পর্টেন্ট, যে এখন যেভাবে নাকি আমরা একটা আত্মসর্বস্ব সমাজের ছবি দেখতে পাচ্ছি, বড় বড় তৈরি হচ্ছে, ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, ডাক্তার তৈরি হচ্ছে, অধ্যাপক তৈরি হচ্ছে, সায়েন্টিস্ট তৈরি হচ্ছে, কিন্তু তারা কতটা দেশের কথা ভাবছে, এই হলো ব্যাপারটা আর কি। না, আমিও কিছুদিন আগে একজন বন্ধুর সাথে চর্চা করছিলাম এই বিষয় নিয়ে। এই বিষয় বলতে আমরা দেশের কথা নিয়ে চর্চা করছিলাম। তো হঠাৎ করে, কর্পোরেটে কাজ করে বন্ধু, হঠাৎ করে কনভারসেশন, আমাদের যে আলোচনাটা ঘুরে গেল। তো ভাবছে যে না, আমি ভাবছি, ও বলছে আমায়, আমি ভাবছি আমি সুইজারল্যান্ডে চলে যাব, ওখানে গেলে আমায় এটা দিতে হবে না, ওটা করতে হবে না। তো আমি বললাম, এই যে তুই এত বছর ধরে তুই এখানেই থাকলি, এখানেই পড়লি, হ্যাঁ, তো তোর কি মনে হয় না যে তোর যা উপার্জন রয়েছে বা তোর যা রয়েছে তার হাওয়া সব গায়ে মাখলি, তো তোর মানে কোনো একটা বিষয় হয়েছে, কারোর সাথে মনোমালিন্য হয়েছে বা কিছু, তোর এলাকায় কারোর সাথে হয়তো তোর কিছু ভালো লাগেনি, তার জন্য সুইজারল্যান্ডে চলে যাওয়াটা তো একটু এক্সট্রিম হয়ে গেল, তাই না? তো মানুষ এখন দেশ নিয়ে যে ওই যে মৌলিক আমাদের যে ভাবনাটা রয়েছে তার বাইরে একদম এক লাফে চলে যাচ্ছে। বিদেশে যাওয়া মানে মা বাবার স্বপ্নই হচ্ছে বিদেশে যাওয়া, এরপরে বুড়ো বয়সে এখানে কাঁদবে বসে বসে, আমার কেউ নেই জল দেওয়ার, এটা হচ্ছে। কিন্তু পাঠিয়েছে নিজেই, সব নিজেরই স্বপ্ন ছিল, সেগুলো সবই কন্ট্রাডিক্টরি। তো একসময় তো ভারতবাসীরাই ভারতকে গড়ে তুলেছে, সবাই মিলে গড়ে তুলেছে। কত মানুষ আমাদের দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদান দিয়েছে। তো এই সমস্ত ইতিহাস, এই সমস্ত আমাদের যে ঐতিহ্য, এগুলোকে মাথায় রেখে যদি এইভাবে যদি আমাদের সন্তান সন্ততি, আমাদের প্রজন্মকে আমরা তৈরি না করি, তাহলে যে দেশপ্রেমের কথা আমরা আজকে আলোচনা করছি, যে শান্তির বাতাবরণ আমরা বলছি, সেটা কিন্তু ব্যাহত হবে। ঠিক ঠিক ঠিক, সেটা ব্যাহত হবে একদম। দেখো শান্তির ক্ষেত্রে, দেখো ভারত, এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, কিংবা এদিকে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, কোথাও কিন্তু কাউকে মদদ দিচ্ছে না, হ্যাঁ, কারোর পক্ষে যাচ্ছে না, কিন্তু সে শান্তির সপক্ষে। দুই দেশকেই বলছে তোমরা আলোচনার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে তোমরা একটা জায়গায় আসো, এসে নিজেদের মধ্যে যত বিপত্তি আছে, নিজেদের দেশের গণ্ডি সীমারেখা ইত্যাদি নিয়ে আলোচনার মাধ্যমে করো।
আবার নিজেকে কিন্তু গুটিয়েও নিচ্ছে না, সক্রিয়ভাবে সেটা বলছে যে আচ্ছা তোরা যা কিছু কর আমি বসে তা নয়। তো এই যাবতীয় বিষয়গুলোতেই আর কি, এগুলোতে যদি আমাদের যে আগামী প্রজন্ম তারা যদি সেগুলো নিয়ে না ভাবে, তারা যদি এগুলো নিয়ে অংশগ্রহণ না করে, এগুলোতে রাজনীতি নয়, রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে সব মানুষকে, এটা আমার মনে হয় না যে খুব দরকার। কিন্তু একজন মানুষ হিসাবে দেশকে ভালোবাসা এটা কোনো রাজনীতির মধ্যে পড়ে না, একদম। এটার সঙ্গে কোনো রাজনীতির যোগাযোগ নেই। তো আমি বলছি সেটাই, যখন যেটা তোমার পছন্দ হচ্ছে না সেই ব্যাপারেও প্রতিবাদ করা, এটাও দেশপ্রেম, একদম, তাই না? আবার যেটা তোমাকে মনে হচ্ছে যে এটার জন্য সমর্থন জানাও তার জন্য সমর্থন। তো এই যে নেগেশন এবং যে অ্যাসারশন, এই দুটোই যে চর্চা করা, নিজেকে তৈরি করা, ভাবনারও স্তরটার মধ্যে আমাদের প্রজন্মটাকে নিয়ে আসা, এই জিনিসটা আমার মনে হয় মানে এটা দরকার আর কি, এটা খুব প্রয়োজন। এফোর্ট দিয়ে বাঁচিয়ে রাখতে হবে, কারণ এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাওয়ার আগে এফোর্ট দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখতে হবে। আপনি নাট্য জগতের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত এবং ত্রিপুরা রাজ্যের কিছু বিশেষ নাম নাট্য জগতের নিলে আপনার প্রথম সারিতে আপনার নাম থাকে। আপনি যেটা একটু আগেও বললাম, কচিকাচাদের সাথে কাজ করেছেন, আপনি বিশিষ্ট যারা প্রতিষ্ঠিত শিল্পী রয়েছে তাদের সাথেও কাজ করেছেন। তো নাট্য জগতের মাধ্যমে আমরা দেখেছি যে আপনারা বারবারই শান্তি এবং দেশাত্মবোধ এবং জাতীয় সংহতির যে বার্তা রয়েছে সেটাকে আপনারা বিভিন্নভাবে প্রচার করার চেষ্টা করেছেন, সম্প্রসারিত করার চেষ্টা করেছেন। আপনার অভিজ্ঞতা জেনে নেব এই সম্পর্কে। দেখো, নাটকের ক্ষেত্রে আমাদের যে ঐতিহ্যটা সেটাই তৈরি হয়েছে দেশপ্রেম থেকে। আমরা যদি দীনবন্ধু মিত্রের নীল দর্পণ যদি তুমি একবার মনে করো, দেখো সেই নীল চাষিদের উপরে যে ব্রিটিশদের যে সেই অত্যাচার, এর বিরুদ্ধে নীল চাষিরা যেভাবে জেগে উঠেছিল, বিদ্রোহ করেছিল, এটাই হচ্ছে আমাদের সামনে আমাদের শিক্ষা। এটাকে নিয়ে আমরা এগোচ্ছি। তার পরবর্তীকালে তুমি রবীন্দ্রনাথ বলো, এর পরবর্তীকালে আমরা যদি মনোজ মিত্র, মোহিত চট্টোপাধ্যায় দেখি, এদের এই সমস্ত দেখি, এখনকার বর্তমান সময়ের উজ্জ্বল চট্টোপাধ্যায়, বা আমাদের এই রাজ্যের যারা নাট্যকাররা রয়েছেন, চন্দন সেনগুপ্ত, কমল রায়চৌধুরী, হীরেন্দ্র সিনহা, এই জাতীয় যারা রয়েছেন এই সময়ের, তো এদের সবার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি তাদের যে নাটকগুলো রয়েছে সেখানে কিন্তু মানুষকে কোনো না কোনোভাবে কিন্তু এই যে বিষয়গুলো কিন্তু এসেছে, জাতীয় সংহতি, আমাদের বিবিধের মধ্যে আমাদের মিলন সন্ধান করতে হবে, আমাদের মিলনের পথটা বের করতে হবে, এবং কোনো না কোনোভাবে দেশকে ভালোবাসার যে বার্তা সেটা কিন্তু রয়েছে। এবং কিছু কিছু নাটকের তো বলাই যায়, একবার নাম করেই বলানো যায়, যেগুলো আমাদের ত্রিপুরার একেবারে মাইলস্টোন নাট্য চর্চার ক্ষেত্রে, সাদা পায়রার জন্য, সেখানে যুদ্ধের বিরুদ্ধে সরাসরি শান্তির সপক্ষে বলা হয়েছে, এবং সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট। একটা ছেলে জার্মানি, একটা মেয়ে হচ্ছে ফ্রান্স, তারা পড়াশোনা করছিল একসঙ্গে, তারপরে যুদ্ধ লেগে গেলে পরে তারা দুইখানে চলে গেছে। মেয়েটাকে তারপরে তার আর্থিক অবস্থা এমন জায়গায় গেল যে তাকে প্রস্টিটিউশনে যেতে হলো, তারপরে সে সৈনিক হয়ে গিয়ে মেয়েটার সঙ্গে দেখা হলো। এই বিখ্যাত নাটক, এটা হচ্ছে সাদা পায়রার জন্য, চন্দন সেনগুপ্তের। তো এই নাটকগুলোতে হয়তো জার্মানি বা ফ্রান্সের দেশাত্মপ্রেমকে দেখানো হয়েছে, কিন্তু উদ্দেশ্য সেটাই, দেশকে ভালোবাসা, মানবতার বিজয় কেতন উড়ানো, যেটা রবীন্দ্রনাথ করেছেন তার রক্তগরুবিতে, তার মুক্তধারাতে, তার ডাকঘরে, হ্যাঁ, এই সমস্ত নাটকে। আরও যদি বলি আমাদের বিসর্জনে রবীন্দ্রনাথের, এই সমস্ত নাটকেই তো দেশপ্রেম থেকেও যে, দেশাত্মবোধ থেকেও যে বিশ্ব মানবতাবোধ, যে আমার দেশাত্মবোধটা শুধু আমার দেশের মধ্যে আমি আটকে রাখবো না, সঙ্গে সঙ্গে সমস্ত পৃথিবীর মধ্যে আমার এই দেশ যাতে কোনো একটা জায়গায় তাকে সে পথ দেখায়, আমার দেশের শান্তির জন্যে, আমি দেশকে যেভাবে ভালোবাসি এটাকে রক্ষা করার জন্যে বিশ্ব শান্তির প্রয়োজন রয়েছে, বিশ্ব মানবের মানে বিজয় কেতন উড়ানোর
প্রয়োজন রয়েছে, এই জায়গাগুলোতেও কিন্তু নাটকগুলো কিন্তু কথা বলেছে। বুঝতে পেরেছো? ঠিক ঠিক। এবং শিশুদের নাটকের ক্ষেত্রেও তাই। অন্যদের নাটক তো আছেই, অনেক অনেক নাটক আমি এই মুহূর্তে হয়তো মনে করতে পারবো না, কিন্তু আমার লেখা কতগুলি নাটক আছে, যেমন আমরা সবাই রাজা, তারপরে আরেকটা হচ্ছে যে আমরাও আছি, এটাও দূরদর্শনে হয়েছিল। এরকম আরও এই মুহূর্তে নাম আসছে না। আমাদের মূল প্রবণতাটাই থাকে যে বাচ্চাদের এই নাটকগুলোর মধ্য দিয়ে কোনো একটা ভালো বোধে তাদের নিয়ে যাওয়া, এবং সেখানে অবশ্যই আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিই দেশপ্রেম এবং জাতীয় সংহতিকে। ঠিক ঠিক, সবচেয়ে বেশি এই দেশের প্রতি সচেতনতার সাথে দেশকে রক্ষা করার, আমরা আমাদের যে জাতীয় সঙ্গীত রয়েছে তার মধ্যে একটা পংক্তি রয়েছে যে দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে। তো আমরা এই যে দেশ আমাদের রক্ষা করছে একটা দুঃসময়ে দাঁড়িয়ে, তার এই মহাযজ্ঞে যে জনগণ রয়েছে তাদের সংযোগ সমস্তটা মিলেই কিন্তু দেশাত্মবোধের সংজ্ঞা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই মুহূর্তে মাঝখানে অনেকটা সময় কাটিয়েছি আমরা, অনেকটা সময় অনেক বাধা এবং অনেক বিপত্তি উত্তরণ করে আজ আমরা একটা অমৃতকালে এসেছি, যেখানে এই মুহূর্তের মতো হয়তো উন্নয়ন, অর্থনৈতিক, আমাদের শিক্ষাগত অথবা বাণিজ্যিক উন্নয়ন এই মুহূর্তে একদম পিকে রয়েছে, তুঙ্গে রয়েছে। সেই সময় দাঁড়িয়ে ভারত বারবার বলছে হয়তো তার শক্তি যেখানে প্রয়োগ করার কথা সেখানে প্রয়োগ করছে, সশক্তভাবে প্রয়োগ করছে, কিন্তু তার সাথে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে ভারতবর্ষ সমস্ত বিশ্বের সমস্ত দেশের কাছে, এবং সেই বার্তাটা পৌঁছচ্ছে সবখানে। ভারতবর্ষকে দেখে হয়তো আজ অন্যান্য দেশের মানুষ একটু সংযমের সাথে নিজেদের বিবেচনা করে ভাবছেন যে হ্যাঁ, শান্তির মাধ্যমেও উন্নয়ন করা যায়, শান্তির মাধ্যমে অ্যাসারশন করা যায় নিজেকে। তো শান্তি কতটা গুরুত্ব রাখে অমৃতকালে এসে দাঁড়িয়ে এই মুহূর্তে ভারতবর্ষের জন্য? দেখো, অগ্রগতির জন্যে, উন্নতির জন্যে, অর্থনৈতিক উন্নয়নের জন্যে শান্তি ছাড়া তো হবে না। সন্ত্রাসবাদ যে শুধু বাইরে রয়েছে, বাইরে থেকে এসে সন্ত্রাসীরা আমাদের উপরে আক্রমণ করছে তা তো নয়, আমাদের ভেতরেও তো আছে সন্ত্রাসীরা। বিচ্ছিন্নতাবাদ রয়েছে, উত্তর পূর্বে রয়েছে, ওইদিকে নকশালরা রয়েছে মধ্য ভারতে, হ্যাঁ, তারপর আরও আছে, বিভিন্ন অঞ্চলে আছে। তো এগুলোর পিছনে নানা কারণ রয়েছে, বৈদেশিক মদত রয়েছে, টাকা পয়সার ব্যাপার রয়েছে, সমস্ত কিছু রয়েছে। তো এই যে সন্ত্রাসবাদ, এই সন্ত্রাসবাদটাও এই ত্রিপুরাতেও তো ছিল এক সময়, এই ত্রিপুরাতেও তো নির্মূল হয়েছে। নির্মূল না হলেও আমি বলবো যে প্রায় নেই, একটু ক্ষান্ত হয়েছে। কিছু কেউ মাথা তুলতে চেষ্টা করে, সেগুলোকে আবার ঠান্ডা করা হয়। তো এটা কেন হয়েছে? মানুষ বুঝেছে, এখানের যারা জনজাতি এবং যে বাঙালিরা মানুষরা রয়েছেন তারা বুঝেছেন যে এটা দিয়ে কোনো কাজ হবে না, এ দিয়ে কোনো কাজ হবে। আমরা না পারবো শিক্ষায় সমগ্র ভারতের সঙ্গে টেক্কা দিতে, না পারবো অর্থনীতিতে, না পারবো কোনো কিছুতে। ফলে আমাদের এই রাজ্যকে যদি আমাদের এগিয়ে নিয়ে যেতে হয়, আমাদের এই রাজ্যকে যদি সারা ভারতের মধ্যে একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে হয়, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি সমস্ত জায়গা দিয়ে, তাহলে শান্তি ছাড়া কোনো বিকল্প নেই। শান্তি ছাড়া কোনো শুভ শক্তিকে রোধ করতে সবসময় অশুভ শক্তির একটা ইন্ধন থাকেই, তার প্রতি রুখে দাঁড়াতে হবে, এবং একা কারো পক্ষেই সম্ভব নয়। সবাই এই আমাদের পেছনে যে পোস্টারটা রয়েছে, এভাবে হাত এক মুঠো হলেই সেটা হয়তো সম্ভব হবে। আমাদের সাথে খুব একটা সমৃদ্ধ আমরা একটা আলোচনায় আজ বসলাম, এবং এই বিষয় নিয়ে যথেষ্ট আমি কি বলবো, আমি নিজে ডেভেলপ করতে পেরেছি অনেকগুলো আইডিয়া, যেগুলো হয়তো আমার এতটা বোঝা ছিল না, জানা ছিল না। আজ আপনার জন্য আজ অনেকটাই জানলাম, বুঝলাম। হয়তো দর্শক বন্ধুরা যারা দেখছেন ঘরে বসে, তারাও আমার সাথে আজ অনেক টপিক সম্পর্কে অবগত হলেন এবং আরও বেশি জানলেন। শান্তির বার্তা ছড়িয়ে দিন, দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিন, এবং জাতীয় সংহতি তখনই হয় যখন আমরা একজন একজনের হাত ধরে একজন আরেকজনের পাশে দাঁড়াই। এই মুহূর্তে সেটা অনেকটা বেশি প্রয়োজন দেশের উন্নতির জন্য,
জাতির উন্নতির জন্য, আমাদের নিজেদের ব্যক্তি স্তরের উন্নতির জন্য সেটা অনেকটা প্রয়োজন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার। নমস্কার।